ওয়েলকাম ব্যাক। নভেম্বরে অ্যাঙ্গোলার এগেনস্টে ম্যাচটাকে সামনে রেখে আর্জেন্টিনা আহ, লিওনেল স্কালোনি সে ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করে দিছে। লিওনেল স্কালোনি এখানে যেই প্লেয়ারগুলোকে ডাকছে এখানে কিছু ফ্রেশার আছে, আর লিওনেল মেসি তো অবশ্যই মানে আছেন। আর আমরা দেখতেছি যে আহ, ইমিলিয়ানো মার্তিনেসকে বাদ দেওয়া হয়েছে। তো রেস্ট দেওয়ার উদ্দেশ্যেই মূলত তাকে বাদ দেওয়া হয়েছে। এখানে তাকে বাদ দেওয়াটা খুবই ভালো হয়েছে, পজিটিভ হয়েছে। একে তো সে রেস্ট পাবে, সেকেন্ডলি হইল যে এখানে জিও রুলি আছে, তো সে সুযোগ পাবে। সেকেন্ড গোলকিপারের একটু টাইমের প্রয়োজন ছিল। গত যে উইন্ডোটা গেছে সেখানে আর্জেন্টিনা দুইটা ম্যাচ খেলছে, একটা ছিল ভেনেজুয়েলার এগেনস্টে আর একটা ছিল পোর্তো রিকোর এগেনস্টে। তো ওই দুইটাতেই আমি চাইছিলাম যে রুলি যাতে স্টার্ট করে কিংবা থাকে। আমরা দেখছিলাম ওই দুইটা ম্যাচে লিওনেল স্কালোনি অনেক পরীক্ষা নিরীক্ষা করছে। আমরা প্রথম ম্যাচে লিওনেল মেসিকে দেখি নাই, পরের ম্যাচে লিওনেল মেসি ছিল। পরে প্রথম ম্যাচটায় লিওনেল মেসি ছিল না, ওইখানে আমরা হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ দুইটাকেই দেখছি, দুইটা 90 মিনিট খেলছে। এবং পরের ম্যাচটাতে আমরা দেখলাম লিওনেল মেসি ব্যাক করছে, কিন্তু এই দুইটার কেউ স্টার্টিংয়ে ছিল না। তো এই যে পরীক্ষা নিরীক্ষার একটা সুযোগ, বিশাল একটা মানে সেটা কিন্তু ছিল। আবার মাঝখানেও পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সেনিসিকে সুযোগ দেওয়া হয়েছিল, বালের দিকে সুযোগ দেওয়া হয়েছে। তাছাড়া রিভার প্লেটের আরেকটা যে নতুন প্লেয়ার ছিল সেন্টার ব্যাকের, ওরের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু ওরে এখন ডাকা হয়নি। আবার এখানে আমরা দেখতেছি যে সেনেসি আছে, বালদে আছে, বালের দিয়ে আছে। তো আশা করতেছি যে এখানে খুবই ভালো একটা পরীক্ষা নিরীক্ষা আবারও দেখা যাবে। লিওনেল মেসি যেহেতু আছে, সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে লিওনেল মেসি স্টার্ট করবে। আর ফ্রেশ যারা আসছে, ফ্রেশার, এখানে আমরা পেনিচেলিকে দেখতেছি, প্রেস্টিয়ানিকে দেখতেছি। প্রেস্টিয়ানি আন্ডার 20 খেলছে ওয়ার্ল্ড কাপটা, এখানে আর্জেন্টিনা আন্ডার 20 তো হয়েছিল, রানার আপ হয়েছে, মরক্কোর এগেনস্টে 2-0-তে লুজ করছিল। তো পেনিচেলি আমরা দেখতেছি যে লিগ ওয়ানে খুবই ভালো করতেছে, ওইখানে স্কোরিং করতেছে, টপ স্কোরার হিসাবে আছে। তো আমরা আরেকটা জিনিস আমাদের সামনে আছে, এখানে আমরা দেখতেছি যে নিকোলাস পাঁচকে ডাকা হয়েছে, কিন্তু আহ, প্রেস্টিয়ানিকে ডাকা হয়েছে, নিকোলাস পাস আছে। এখানে আমরা পেনিচেলিকে দেখতেছি, প্রেস্টিয়ানি এদেরকে দেখতেছি, এরা সবাই আছে। লুপেজ আছে, ম্যানুয়াল লুপেজ, যে প্লেয়ারটা গত উইন্ডোতেও ছিল, সে সুযোগ পাইছে, আবারও আছে। ম্যাক্সিমো প্যারন, সে আবার ব্যাক করছে বা সে আছে। তো মাতিয়াস সোলকে কিন্তু আমরা দেখতেছি না। আশা করতেছি যে লিওনেল স্কালোনির চোখ ওইদিকে যাবে। আশা করতেছি না, আমি অবশ্যই শিওর আছি কিংবা কনফার্ম আছি যে লিওনেল স্কালোনি মাতিয়াস সোল সম্পর্কে জানে। ওইটা খুব ভালোভাবেই সে করতেছে, কারণ মাতিয়াস সোল তো আর মঙ্গল গ্রহে খেলতেছে না, সে তো টপ 5 লিগেই খেলতেছে, সেরিয়াতে। তো সেরিয়াতে যেই প্লেয়ারগুলো খেলতেছে বা টপ 5 লিগে যারা খেলতেছে, এদের উপরে যদি স্কালোনি ভরসা মানে চোখ না রাখে, তাহলে কার দিকে চোখ রাখবে? তো এখানে লিগ ওয়ানের দিকে চোখ আছে, এখানে পেনিচেলে খেলতেছে, টপ স্কোরার, ওর দিকে চোখ আছে। কিন্তু সেরিয়াতে আমরা দেখতেছি মাতিয়াস সোল খেলতেছে, ওইখানে চোখ নাই। সেটা মনে করার কোনো কারণ নাই। আমার কাছে মনে হয় যে এখানে তার স্ট্র্যাটেজি বা সিস্টেমের মধ্য দিয়ে সে যাইতেছে। লিওনেল স্কালোনি এরকম কোনো কোচ না যে যাকে সে পছন্দ করে তাকেই নিয়ে আসবে, যে ভালো করতেছে ও তার অপছন্দ তারে আনবে না, এরকমটা কোনো কখনোই হয়নি। এরকমটা যদি হইতো, তাহলে মলিনা, তারপরে আরও যারা যারা আছে, এদেরকে এভাবে মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বের করে টিমে ফিট করতো না। আমরা নিকো গঞ্জালেসকে দেখতেছি, এই প্লেয়ারটা মানে যখন স্কোয়াড পাবলিশ হয়, লিওনেল মেসির নাম থাকুক আর না থাকুক, নিকো গঞ্জালেসের নাম বড় আকারে থাকে, এখনও তো আছে। এবং ওই সামনে অ্যাঙ্গোলার এগেনস্টে ও তো খেলবে। তো এই প্লেয়ারটা বারবার সুযোগ পাইতেছে, খেলতেছে, যদিও সে অনেক লম্বা সময় থেকে খেলে আসতেছে, আমরা আগেও তাকে দেখছি, তাকে নিয়ে অনেক কথাই ছিল। ইতিমধ্যে কিন্তু কোনো কথা আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ নিজেকে সে যেভাবে মাঠের মধ্যে রাখতেছে, কথা থাকার সুযোগ নাই, কিংবা কথা বলাটাও যথেষ্ট লজিক্যাল না। মাতিয়াস সৌলের দিকে আমার কাছে মনে হয় যে লিওনেল স্কালোনির চুক আছে। অবশ্যই কোচকে ওই দিকে মনোযোগ রাখতে হবে, কারণ এই প্লেয়ারটাও যথেষ্ট সম্ভাবনাময়ী, তাকেও সুযোগ দেওয়ার দরকার আছে। হয়তো পরবর্তী উইন্ডোতে আমরা দেখতে পারি ডাকা হইতে পারে। আর এখন পেনিচেলি এবং প্রেস্টিয়ানিয়ারা সুযোগ পাইছে, পেনিচেলির ভালো একটা সম্ভাবনা আছে যদি সে এই উইন্ডোতে সুযোগ পায়। আমি জানি না অ্যাঙ্গুলার এগেনস্টে সে কতটুকু খেলার সুযোগ পাবে। আমরা দেখতেছি যে এখানে মার্তিনেজও আছে, আলভারেজও আছে। তো হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, এই দুইটা থাকলে পেনিচেলি আসলে কতটুকু সুযোগ পাবে, এইটা আসলে সন্দেহ তৈরি করে কিংবা সংশয় তৈরি করে। তো পেনিচেলি যদি সুযোগ পায়, সুযোগটা লুফে নেওয়া দরকার হবে। সামনে আসতেছে ওয়ার্ল্ড কাপ, ওইখানে স্কোয়াড ঘোষণা হবে।
যদি সে স্কোয়াডে ঢুকতে চায় তাহলে যেই সময় পাবে ওই সময় পারফর্ম করতে হবে, না হলে কিন্তু উপায় নাই। লিওনেল স্কালোনি জায়গা দিবেই দিবে যদি পারফর্ম করে। নিকোলাস গঞ্জালেস যদি ফ্রিকোয়েন্টলি খেলতে পারে এই স্কোয়াডে, সে ওয়ার্ল্ড কাপেও খেলে আসছে, প্রতিটা বড় বড় টুর্নামেন্টে ইতিমধ্যেই খেলে ফেলছে, তো ওই প্লেয়ারটা যদি ফিট হইতে পারে তাহলে তাদের ফিট হওয়ার কোনো মানে সন্দেহ থাকেই না, তারা ফিট হতে পারবে, এইটা নিয়ে কোনো সন্দেহর সুযোগ নাই। এখন দরকার হইতেছে টিম ওয়ার্কের দিকে মনোযোগ হওয়া, যেই সময় পাবে ওই সময়ের মধ্যে যাতে নিজেকে খুব ভালোভাবে বিলিয়ে দেওয়া যায়। হুয়ান ফয়েদকে আমরা দেখতেছি কিন্তু ফয়েদ কোনোভাবেই টিমের সাথে ফিট হইতে পারতেছে না, তারা আমরা স্কোয়াডে দেখতেছি, গত ইয়াতেও দেখছি। এর মাঠের মধ্যে নামানো দরকার, এর একটু সুযোগ দেওয়া দরকার। যদিও দেখতেছি আমরা রাইট ব্যাক পজিশনটাতে মন্তিয়াল মলিনা এরা এমনিতেই মানে মারামারি করতেছে, তারা কিভাবে ওই জায়গাতে কতটুকু সিরিয়াসনেস তাদের মধ্যে কাজ করে, তারা টিম কিভাবে গেম টাইম পাবে, কে বেশি পরিমাণ পাবে না পাবে, তারা তাদের মধ্যে কম্পিটিশন করতে করতেই অবস্থা খারাপ। এখানে হুয়ান ফয়েদকে নিয়ে এসে হুয়ান ফয়েদ আবার এখানে নিজের জায়গা তৈরি করে নিবে, এটা বর্তমানে অকল্পনীয়, তবে অসম্ভব না। সে যতটুকু সময় পাবে ওইখানে যদি নিজেকে তুলে ধরতে পারে সেক্ষেত্রে আসলে হইতে পারে। আর একটা প্লেয়ারকে ডাইভার্ট করে খেলার কিংবা ভিন্ন পজিশনে একটু বাঁচিয়ে দেখার চিন্তা ভাবনা কিংবা মানসিকতা লিওনেল স্কালোনির মধ্যে আছে, এমনটা কিন্তু আমরা দেখি। নিকোলাস গঞ্জালেসকে আমরা দেখি লেফট ফ্ল্যাঙ্কের যে কোনো পজিশনে সে খেলে, গত উইন্ডোতে তো আমরা দেখলাম যে লেফট ব্যাকে খেলতেছে, লেফট উইং লেফট ব্যাক যে কোনো জায়গাতেই ওরে ফিট করে ফেলতেছে লিওনেল স্কালোনি, যেভাবে বলতেছে ও ওইভাবে থাকতেছে, ওরে যেভাবে বলে নাচার জন্য ও মাঠের মধ্যে ঠিক ওইভাবেই নাচে, আর নাচতে পারে বলেই ওরে বারবার স্কোয়াডে ডাকে, কোনো সমস্যাই হয় না। তো নিকোলাস গঞ্জালেস খুবই ফাইন একটা প্লেয়ার, ও হইতেছে কোচিং প্যানেল ফেভারিট, এবং কোচিং প্যানেল থেকে কী ধরনের ইনস্ট্রাকশন আসতেছে খুব ভালোভাবে সে গেস করতে পারে, তার চিন্তাভাবনা গোলের দিকে থাকে না যে আমি গোল করতেই হবে, আমার নিজেকে অনেক সিগনিফিক্যান্ট ওয়েতে তুলে ধরতে হবে, কোনো প্রয়োজন নাই, এইটা সে করেই না। সে শুধুই ইনস্ট্রাকশনটা ফলো করে ওইটাকে কীভাবে এক্সিকিউট করা যায়, প্ল্যানিংগুলোকে কীভাবে মাঠের মধ্যে বাস্তবায়ন করা যায় ওই দিকে মনোযোগ থাকে, কীভাবে টিম ওয়ার্কটা বিল্ড করে দেওয়া যায় সেই দিকেই মনোযোগী থাকে। তো এই জন্যই নিকোলাস গঞ্জালেস অনেক বেশি পরিমাণ ফেভারিট, আমার ফেভারিট অনেক আগে থেকেই, নতুন না। তাকে নিয়ে এত কথা বলতেছি কারণ এরে আমি খুব ভালো ওই মাঠের মধ্যে দেখি যখনই আসে। গত কোপা আমেরিকার ফাইনালে তো আমরা দেখলাম লিওনেল মেসি ইনজুরি হয়ে মাঠের বাইরে গেছে, ওর লিওনেল মেসি যাওয়ার পর কারে পাঠানো হয়েছে ওইখানে আসছিল নিকোলাস গঞ্জালেস, তো নিকোলাস গঞ্জালেস এসে কীভাবে খেলছে সেটা যেই ম্যাচ, ওই ম্যাচে যারা তাকে দেখছেন খুব ভালোভাবে বুঝতে পারার কথা, সে আসার পরে কিন্তু খুবই ভালোভাবে খেলছিল। ওই লিওনেল মেসি যাওয়ার পরে যে মানে টিমের অবস্থা সেই কি হয়ে গেছে, ঝামেলাপূর্ণ হয়ে গেছে ওইভাবে কিন্তু মনে হয়নি, ও আসার পরে মানে টিম ওয়ার্কটাতে কোনো সমস্যা হয়নি, বরং সে চাইছে যে লিওনেল মেসি গেছে বেঞ্চে, আমি আসছি, তো আমি লিওনেল মেসি না ঠিক আছে, কিন্তু যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওইগুলাকে ঠিকঠাক মতো ফলো করে কীভাবে টিম ওয়ার্কটা ঠিক রাখা যায় ওই দিকে মনোযোগী থাকবো, মানে এক্স্যাক্টলি ও ওই রকম কাজ করে। তো যারা আসছে ফ্রেশার তারা যদি ওই দিকে মনোযোগী হয় সেক্ষেত্রে তাদের সম্ভাবনা তৈরি হয়ে যাবে, তারা জায়গা পাওয়ার দিকে এগিয়ে যাবে। লিওনেল স্কালোনি এখন অবধি অনেক বেশি পরিমাণ পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে, আর্জেন্টিনার রিশেপিংয়ের মধ্যে আছে সেটা আমরা বলতে পারবো, রিবিল্ডিং বলা যাবে না কারণ ইতিমধ্যে বিল্ড করা আছে। লিওনেল মেসি থেকে শুরু করে এখানে ফ্রন্ট লাইনে কথা বলতে পারবো, আমরা মাঝখানে দেখতেছি ম্যাকালিস্টার থেকে শুরু করে তারপরে জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ, এরা তো আছে, এখানে পলের কথা বলবো। তো মিডিয়াও ঠিক আছে, আবার ব্যাক সাইডে আমরা দেখতেছি ক্রিস্টিয়ান রুমেরু ব্যাক করছে, এখানে ক্রিস্টিয়ান রুমেরু ব্যাক করছে, ওতামেন্দি তো আছেই, সেনেসিয়া আছে, বালেরদিয়া আছে, তো এরা 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 আছে, তো কোনো ইয়া নাই, সমস্যা তো নাই। ব্যাক সাইডটাও মোটামুটি মানে বিল্ড করার উপরেই আছে, এখন শুধু শেপ দেওয়াটা প্রয়োজন, তো সেইটার চিন্তাই করতেছি লিওনেল স্কালোনি। যাদেরকে ডাকতেছে এরা যখনই যেরকমভাবে সুযোগ দিবে, আর সুযোগ দেওয়ার এক্স্যাক্টলি ঠিক আগ মুহূর্তে যেই ধরনের ইনস্ট্রাকশন দিবে ওইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা দেখছি যে অনেক ধরনের কথা বলে প্লেয়াররা যখন মাঠের মধ্যে মানে সাবস্টিটিউট হিসাবে নামতেছে, ওই প্লেয়ারকে কিন্তু কোচিং প্যানেল অনেক ধরনের কথা বলে যে এটা করবা না ওইটা করবা, ওই রকম না সেই রকম, ওই কথাগুলো যারা বাস্তবায়নের দিকে অনেক বেশি পুরো মনোযোগী থাকে মাঠের মধ্যে তাদের কিন্তু সম্ভাবনা বেড়ে যায়, এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি আমরা। এটা শুধু যে আর্জেন্টিনার বেলায় এমনটা না, পুরো বিশ্বতেই কিন্তু সেটা ঘটে। এবং ওইদিকে যদি পেনিচেলি আমি জানি না স্টার্ট করতে পারবে কিনা কিংবা শুরু থেকে খেলতে পারবে কিনা, যদি দেওয়া হয় সেটা খারাপ হবে না, মোটেই খারাপ হবে না। লিওনেল মেসি, পেনিচেলি, আর যদি জুলিয়ানো সিমিওনে এই তিনটাকে দিয়ে দেওয়া হয় হইতে পারে, হইতে পারে পেনিচেলিকে আমরা স্ট্রাইকার হিসেবে দেখতেছি, তাকে একটু স্ট্রাইকিং পজিশনে রেখেই
জুলিয়ানো সিমিনেকে যদি রাইট সাইডটাতে দেওয়া হয়, লিওনেল মেসি অ্যাটাকিং মিডে কিংবা ওই দিকে থাকলো, আর লেফট সাইডটাতে একটা প্লেয়ার নিয়ে আসা হলো, তাহলে এভাবে কিন্তু সাজানো যেতে পারে। তবে আমরা জানি না কীরকম হবে আমরা জানি না। জুলিয়ানো সিমিনেও ভালো করতেছে, সে আবার তিয়াগো আলমাদাও স্কোয়াডে আছে। প্লেয়ারদের কিন্তু অভাব নেই, মানে প্লেয়ারদের অভাব নেই বলতে যথেষ্ট পরিমাণ রিসোর্স আছে। এখন এক্স্যাক্টলি ব্যবহার করতে পারা কিংবা প্রপারলি ব্যবহার করতে পারাটাই হইতেছে মূল কথা। এই জন্যই বলতেছি আর্জেন্টিনা এখন পুরোপুরি রিশিপিংয়ের উপরে আছে। এক্স্যাক্ট পজিশনে এক্স্যাক্ট টাইমে প্লেয়ারগুলোকে সেট করা খুবই প্রয়োজন হয়ে পড়ছে। যদি সেটা হয় দ্যাটস ফাইন, এবং এইটার জন্য অপেক্ষায় আছি। অ্যাঙ্গোলার এগেনস্টে আমি যেটা চাইবো সেটা হইতেছে খুব ভালো একটা কেমিস্ট্রি, খুব ভালো একটা টিম ওয়ার্ক। এখানে স্কোর কোনো ম্যাটার করবে না আমার কাছে। আর্জেন্টিনা কীরকম আমি জানি না, আমি মানে খুব বেশি পরিমাণে আত্মবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ নাই। আমি এটাও মনে করতেছি না লিওনেল মেসি স্কোয়াডে আছে কিংবা অন্যান্য প্লেয়ারগুলো আছে আর্জেন্টিনা উইন হয়ে বের হয়ে আসবে। কিনা সেটা মাঠের মধ্যে দেখব। তবে এই মুহূর্তে যেটা বলতে চাইতেছি সেটা হইলো যে খুব ভালো একটা কেমিস্ট্রি, একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারকে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতেছে। এই বিষয়গুলো যাতে খুবই খুবই নিখুঁতভাবে মাঠের মধ্যে ফুটে উঠে, এটাই হইতেছে গিয়ে আমার প্রত্যাশার মূল জায়গা। যদি সেটা ঘটে তাহলে আমরা ধরে নিতে পারবো যে শেপিংটা খুব ভালোভাবে হইতেছে। এবং একটা জিনিস আমাদের সামনে আছে, একটা ন্যারেটিভ আমাদের সামনে আছে, অনেক নিউজ প্ল্যাটফর্ম থেকে সেটা হয়তো গভীরভাবে বলতেছে না, কিন্তু কিছু ইঙ্গিত দিয়ে বলতেছে যে আর্জেন্টিনা আহ, তুলনামূলক মানে তুলনামূলক কম দুর্বল, মানে তুলনামূলক বেশি দুর্বল টিমের সাথে খেলতেছে, এইরকম একটা মানে নেগেটিভ আমাদের সামনে আছে। আমি এইটাকে কোনোভাবেই মনে করতেছি না। অ্যাঙ্গোলার যথেষ্ট পরিমাণ তাদের ফিফা র্যাঙ্কিংটা ভালো, এইটা যদি আমরা ঘেটে দেখি তাহলে কিন্তু সেটা দেখতে পাই। এবং তাদের এগেনস্টে খেললে যে আর্জেন্টিনা মানে মানে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে না এমনটা মনে করার কোনো কারণ দেখতেছি না। বরং টিম ওয়ার্কটা ঠিকঠাক মতো মাঠের মধ্যে 90 মিনিটের মধ্যে যদি সেট করা যায় তাহলে শেপিংটা খুব ভালোভাবে হবে এবং এই দিকে আর্জেন্টিনা আগাবে, প্রসপারিটিটা এভাবেই আসবে। মাঠের মধ্যে কি হইতেছে এটাই হইতেছে মূল কথা। এখানে অপোনেন্টটা খুব বেশি পরিমাণ ভূমিকা পালন করবে না, বা আমি এটা মনে করতেছি না যে অ্যাঙ্গোলার এগেনস্টে খেলাটা খুবই খারাপের দিকে যাইতেছে, এইটা কোনোভাবেই আমি মনে করতেছি না, বরং ভালো। এবং তারা আমরা দেখতেছি যে অ্যাঙ্গোলার কাছ থেকে একটা ইনভেস্টমেন্ট আছে, তাদের বড় আকারের ইনভেস্টমেন্ট আছে। তারা এখানে মোটামুটি 12 মিলিয়নের মতো ইনভেস্ট করতেছে, যেটা হিউজ অ্যামাউন্ট, এবং তারা লিওনেল মেসিকে চায়। যদিও তাদের কাছ থেকে এই ধরনের অফার আসছিল, ফিফা এটা অ্যাকসেপ্ট করবে। যদিও এখানে মানে তাদের র্যাঙ্কিংও ভালো, তারা যেভাবে চাইতেছে ঠিক একইভাবে আবার উইন্ডোতে মোটামুটি ম্যাচ করতেছে। এখন তো কোনো টুর্নামেন্টও নাই, সেক্ষেত্রে মানে এটা অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। তো তারা এখানে ইনভেস্ট করতেছে, তারা আর্জেন্টিনার এগেনস্টে খেলতে চায়, লিওনেল মেসিকেও চায়। তো সেটা ফাইন। আমরা এখন লিওনেল মেসি এখন পুরো একটা আমরা স্ট্রং স্কোয়াড দেখতেছি। স্ট্রং স্কোয়াড বলতে যাদেরকে মোটামুটি মানে পাওয়ার কথা ছিল তারা তো মোটামুটি সবাই আছে এখানে। দেখার মধ্যে শুধু আমরা এমিলিয়ানো মার্তিনেজকে পাইতেছি না, তো ওরে পাইতেছি না সেটা আরও ভালো হয়েছে। সেকেন্ড গোলকিপার সুযোগ পাবে, এখন তো তার পারফর্মের সময়, এখন সে যতগুলো সময় পাবে আমরা ধরতে পারি যে জিও রুলি মোটামুটি 90 মিনিট খেলার দিকে আগাইতেছে। তো 90 মিনিটে কিন্তু অনেক সময়, এবং 90 মিনিটে নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করার একটা সুযোগ আছে, সেইটা সে করতে হবে। এমিলিয়ানো মার্তিনেজ আমরা পরে পাবো, সামনে আবার ইয়া আছে, ফিনালিজিমা আছে, ও এখানে দেখা যাবে আর কি। তো নাহুয়েল মলিনা আছে, তারপরে আমরা দেখতেছি বার্কো জায়গা পাইছে, বার্কো আছে, এনজো ফার্নান্দেস, তিয়াগো আলমাদা, জিওভানি লোসেলসো, নিকোলাস পাজ, মেসি, সিমিওনে, প্রেস্টিয়ানি, গনজালেস, মার্তিনেজ, লুপেজ। কে বাদ পড়লো? আমার কাছে মনে হচ্ছে কেউ একজন বাদ পড়ছে। মলিনা আছে, মন্তিয়েল তো নাই। হ্যাঁ, মন্তিয়েল নাই। আমি তো ভাবতেছি যে আসলে কেউ একজন বাদ পড়ছে এরকম মনে হইতেছে। এই যে মলিনা আছে, খুব ভালো করে দেখতেছি, গনজালেস থাকবেই, কত আছেই, মেসি, পাঁচ, সেলসো নাই, নাই, মন্তিয়েল নাই। এখানে হুয়ান ফয়েদকে দেখা যাইতেছে, হুয়ান ফয়েদের সুযোগ আছে বলে মনে করতেছি, এবং হুয়ান ফয়েদকে নিয়ে লিওনেল স্কালোনি শক্তভাবে ভাবতেছে এমনটা ধরতে পারি। মন্তিয়েলকে না রাখাটা মানে নেগেটিভ কোনো কিছু না, বরং ওরে রেস্টের উদ্দেশ্যে বাইরে রাখা হয়েছে এমনটা আমরা মনে করব। অথবা তার যদি কোনো ধরনের ফিজিক্যাল প্রবলেম থেকে থাকে অথবা পার্সোনাল কোনো ইস্যু থেকে থাকে, সেক্ষেত্রেও একটা বিষয় হইতে পারে। তবে মলিনা যেহেতু আছে, হুয়ান ফয়েদ ব্যাকআপ হিসাবে খেলবে, অথবা হুয়ান ফয়েদকে যদি দিয়ে স্টার্ট করানো হয় সেটাও খারাপ হয় না।
আমরা তাকে দেখব যে সে কীরকম করে বা সে বর্তমান সময়ে কীরকম অবস্থায় আছে। আলমাদা যেহেতু আছে, আলমাদাকে আমরা মানে প্রপারলি মাঠের মধ্যে চাই, এবং সেলসোকে দেখতেছি, নিকোলাস পাস এদেরকে পাইতেছি। ফ্রাঙ্কো মাস্তাতুনো বাদ পড়ছে, আরেকটা প্লেয়ার ও ইনজুরির কারণে আমরা দেখছি। রিয়াল মাদ্রিদের হয়ে সে কিন্তু লিভারপুলের এগেনস্টেও খেলে নাই, ইনজুরির কারণে বাইরে অবস্থান করতেছে। তো এখানে ফ্রেশার যারা আছে তাদের ভালোই সম্ভাবনা আমরা দেখতেছি। লিওনেল মেসির সাথে তাদের কোলাবোরেশনটা বা তারা মাঠের মধ্যে কীরকম থাকে না থাকে সেটা একটা দেখার বিষয়। লিওনেল মেসির কাছ থেকে তারা সব থেকে বড় কথা হইতেছে জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে অনেক কিছু। তো বেস্ট অফ লাক, আমি অপেক্ষায় আছি খুব ভালো একটা কেমিস্ট্রি দেখার, খুব ভালো একটা টিম ওয়ার্ক দেখার। এগুলা হবে কি আমার মূল ফোকাসের জায়গা, যাতে এগুলা খুব ভালোভাবে মাঠের মধ্যে বিল্ড করতে পারে। তো থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব।